আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, আওয়ামী লীগ ফিরে আসবে, সেফ এক্সিটের বিষয়ে কথা হচ্ছে এবং দিনক্ষণ, টাইম, মিনিট, সেকেন্ড বোধহয় গণনা শুরু হয়ে গেছে, কিন্তু দেন দরবার চলছে কিভাবে এই এক্সিটটা আসলে তাদের জন্য সেফ হবে। এইটা একটা বিশেষ সিগন্যাল বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের এই কমিটি বলছে। সেটা প্রথমত বলছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। এটা একদম স্পষ্ট করে লেখা সেখানে। হোয়াইট হাউস এমনকি স্পেশালি ডেমোক্রেটরা বাংলাদেশ বিষয়ে তেমন কোনো কথা তারা সম্মুখে এসে বলতে চাননি, যেটাকে আমি বলি ডিপ্লোম্যাটিক্যালি তারা প্রেসার করলেও তারা ওপেন কোনো কিছু করছিল না। কিন্তু সেই অবস্থানটা এখন নেই। ডক্টর ইউনূস কি আমেরিকা সিগন্যাল পেয়ে গেল কিনা, সেফ এক্সিট কিনা, সেফ এক্সিট কিনা এটা আমি আর আপনি সরাসরি না বলতে পারলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে মনে করে এবং গণতান্ত্রিক রূপান্তরের সহযোগিতা তারা আগ্রহ প্রকাশ করেছে। আমরা যদি বলি এটা কি একটা হুমকি, আমি বলবো এটা হুমকি নয়, কিন্তু এটি একটি কূটনৈতিক সতর্কবার্তা। আই রিপিট ইট, একটি কূটনৈতিক সতর্কবার্তা। আমার দৃষ্টিতে এই চিঠি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। ডক্টর ইউনূস মনে করে যে ফ্রান্স অথবা আমেরিকা, কারণ ফ্রান্সে তার প্রচুর ইনভেস্টমেন্ট, ডকুমেন্ট গুলো আমার কাছে আছে, আপনাকে শেয়ার করবো পরে, প্রচুর ইনভেস্টমেন্ট, ফ্রান্স তাকে নিয়ে যেতে পারে অথবা আমেরিকার, আমরা বিশ্বাস করি, যদিও এটা আমার মুখ দিয়ে বলাটা বললে আবার প্রমাণ চাবে মানুষ, প্রমাণও আমি করতে পারবো যে উনি আমেরিকান নাগরিক, সেই হিসাবে আমেরিকাতে হয়তোবা উনি সেফ এক্সিট পাবেন। কিন্তু যত সেফ এক্সিটের কথাই বলা হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষিতটা একটু ভিন্ন এই জন্যে যে সেখানে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত খুবই, আমি বলবো যে টালমাটাল অবস্থা। অর্থাৎ যেহেতু একাধারে তাদের জামাতের নিয়ন্ত্রিত বিচার বিভাগ, জামাতের নিয়ন্ত্রিত অন্যান্য বিভাগ, বিচার বিভাগের কথাটাই বলি, তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। অতএব এখানে ইতিমধ্যে বাংলাদেশে যেহেতু, আমি যদি এইভাবে বলি যে আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক প্রক্রিয়া একসঙ্গে গতিশীল, শুধু একটি বিবৃতি নয়। 23শে ডিসেম্বর তারিখে মার্কিন কংগ্রেসের যে 5 জন সিনিয়র যে চিঠি লেখলেন, তার প্রেক্ষিতে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার যে বিষয়টা এখন করছেন, তারা কিন্তু আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছেন। এটা করার একটা মৌলিক কারণ হতে পারে সেফ এক্সিট, যে আমাদেরকে যদি সেফ এক্সিট দেওয়া হয়, মানে যেটা আমি একটা যুদ্ধক্ষেত্র থেকে উদাহরণ দিতে পারি, ইউক্রেনকে এখন বেশি করে আক্রমণ করছে রাশিয়া। এর অর্থ কিন্তু রাশিয়া যদি আসলেই তাদের টেবিলে বসতে হয়, তাহলে যাতে সেখানে তাদের হাতে যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি থাকে দেন দরবার করার জন্য। আমার মনে হচ্ছে অতএব আপনার সাথে আমি এইভাবে একমত হতে পারি যে ইয়েস, সেফ এক্সিটের বিষয়ে কথা হচ্ছে এবং গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন তারা, কিন্তু দেন দরবার চলছে কিভাবে এই এক্সিটটা আসলে তাদের জন্য সেফ হবে। রাজনৈতিক রিয়েল যে গেম, রাজনৈতিক রিয়েল যে ফ্যাব্রিক, সেখানে আন্তর্জাতিক প্লেয়াররা সজাগ হয়ে পড়েছেন। আমেরিকা এখন অ্যাক্টিভলি কাজ করছে, এটা একপক্ষীয় নয়। ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশে ভেতরে এই ধরনের যারা উগ্রবাদের চাষ করে তাদেরকে ক্ষমতার বলয়ে রেখে 71-এর স্বাধীনতার মূল মন্ত্রকে বাদ দিয়ে সেখানে উলফার মতন সংগঠনকে আশ্রয় দিয়ে এখানে ভারতের সাথে যুদ্ধ খেলা খেলে এই অঞ্চলে কখনোই ভারতের জন্য নয়, ইন্দো প্যাসিফিক জোনে চায়নার জন্য নয়, এমনকি আমেরিকার যে স্বার্থ বঙ্গোপসাগর সহ, সেটাও সেখানে হবে না। অতএব আমি আবারও বলি, আপনি হয়তো বা এই ধরনের, বা আমি যেভাবে বলি সেটাকে আপনি না বললেও আমি মনে করি যে আমার তথ্য আমাকে বলে যে টাইম গণনা শেষ,
তাদের সেফ এক্সিট, তাদেরকে যে সিগন্যাল দেওয়া হয়েছে নির্বাচন করো, ইনক্লুসিভ নির্বাচন করা পর্যন্ত যদি আপনি করতে পারেন আপনাকে ওয়েলকাম জানাই, আর যদি করতে না পারেন কোথায় যাবেন, কিভাবে যাবেন, এখানে আরেকটা ব্যবস্থা রয়ে গেছে, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার, সেখানে ছেড়ে দেন। আর জামাত মাটি কামড় দিচ্ছে এই কারণে তার্কির কাছ থেকে টাকা নিয়ে এসেছে, তারা তুরস্ক থেকে, তারা আরো অন্যান্য পাকিস্তান থেকে তারা বিরাট ফান্ডেড অস্ত্র, মিলিটারি ট্রেনিং এবং কি পাকিস্তানি আইসিস এর বাহিনী রয়েছে বাংলাদেশে। অতএব তাদের কথা হলো যে আমরা কি বিনা যুদ্ধেই ছেড়ে দেব? 71 সনে বাংলাদেশ স্বাধীনতার সময় ভারতের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা হলো তাদের পূর্বে বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে ভারতের জন্য কোনো ধরনের উগ্রবাদের সৃষ্টি হবে না, চারণভূমি হবে না, এই ধরনের চিন্তা চেতনার ভিতর থেকে। অতএব বাংলাদেশ যদি সেখান থেকে আবার চলে যায় পাকিস্তানের মতো, তাহলে এই প্রেশার ভারত সবচেয়ে বেশি আসবে বাংলাদেশের উপরে, এই বর্তমান সরকারের উপরে। আন্তর্জাতিকভাবে রাশিয়া দেখুন, তারাও তাদের মতামত ইতিমধ্যে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে সে কি ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং 71 সনে তারা কি ধরনের সহযোগিতা করেছিল। অতএব আমি এর মাধ্যমে বুঝাতে চাই যে 15 বা 15.5 বছর 6 মাস শেখ হাসিনা যেভাবে প্রেশার নিয়েও দেশ পরিচালনা করেছিলেন, কারণ তার সাথে ছিল বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া, তার সাথে ছিল বিশ্বের এমনকি ব্রিটেন, এমনকি আমেরিকা। আমি অন্তত 20-25 বার প্রশ্ন তুলেছি স্টেট ডিপার্টমেন্টে যে শেখ হাসিনার সরকারকে আমেরিকা আপনারা নিঃশর্ত নয়, বিভিন্ন ভাবে আপনারা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশ থেকে সমস্ত টেরোরিজমের মূল উৎপাদন করেছেন। এখন ভবিষ্যতে এই সরকারকে সহযোগিতা যদি আপনারা না করেন, আবারও তো উগ্র সন্ত্রাসবাদ ফিরে আসবে। ঘটনা কিন্তু সত্য হলো, উগ্রবাদ ফিরে এসেছে, এবং সেই সাথে আমাদের বর্তমান প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট, উনি কিন্তু নিজে জানেন যে ডক্টর ইউনূস 2016 সনে উনি প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্যারিসের ইউনিভার্সিটিতে যে একটি ওই বিশ্ব বা আমেরিকা একটি রাহুগ্রাসে গ্রস্ত, সেই কথাটা কিন্তু ওনার টেবিলে ভিডিও ডকুমেন্ট সহ আছে। অর্থাৎ এই সরকার কোন ধরনের প্রেশার নেওয়ার সক্ষমতা রাখে না। আপনাকে আমি এটাও বলতে পারি যে দিনক্ষণ, টাইম, মিনিট, সেকেন্ড বোধহয় গণনা শুরু হয়ে গেছে। রাজনৈতিক খেলা অনেক দূর চলে গেছে, এখন এটা শুধুই ডক্টর ইউনূসের হাতে আর নেই, এটা শুধুই এনসিপি কে আপনারা, আমি এই কথাটা কোথাও বলিনি, আপনার এখানে ব্রেক করি। আমি একটা বিষয় লক্ষ্য করলাম খুব গভীর ভাবে, সেটা হলো যে তারেক জিয়া বাংলাদেশে ফিরলে কি ধরনের রিয়েকশন হয় রাজনৈতিক ফ্যাব্রিকে। দেখলাম যে হঠাৎ করে এনসিপি যে চালাতো, এনসিপি এই করে ক্যান্টনমেন্ট ভেঙে দিবে, অমুক করবে, তমুক করবে, সবকিছুর উপরে জামাত সহ কি ধরনের জানি একটা ঠান্ডা জল ঢেলে দিলে যেরকম একটা অবস্থা হয় না, সেরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার সাথে হয়তো আপনি দ্বিমত করবেন বা আমাদের যারা শ্রোতা মন্ডলী দ্বিমত করবেন, আমি বাইরে থেকে এটা দেখছি। কিন্তু সেটাকে উজ্জীবিত রাখার জন্য জামাত যে ইনজেকশন আবার পুশ করছে, সেটা হলো এই শাহবাগে তাদের হত্যা করা সন্ত্রাসী, তারাই সরকারে তাদের সেটার বিচারের দাবিতে তারা আবার সেখানে অভিনয় শুরু করেছে। এবং আমি জানি যে জামাত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লবিং শুরু করেছে ইন্টারনাল বাংলাদেশি বিভিন্ন ফোর্সের সাথে। যে অ্যানালাইসিসটুকু এতক্ষণ করলাম, আমাদের দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন, আশা করছি আপনারা আমাদের সাথে একমত হবেন। আপনাদের দ্বিমত হওয়াটাও প্রয়োজন, যদি এই দ্বিমতে আরো কিছু বেরিয়ে আসে আমরা ভবিষ্যতে এটা নিয়ে আবারও কথা বলবো। কিন্তু নির্বাচন হবে কি হবে না, আমরা যদি এটা 50-50 সম্ভাবনার কথাও আমি এখানে বলবো না। আমরা যে কথাগুলো বলবো সেটা হলো নির্বাচন কেন হবে। নির্বাচন না দিয়ে যদি আমি ক্ষমতায় থাকতে পারি, তাদের একটি দেশ পরিচালনার জন্য আমি যদি পরিচালক হতে চাই, তাহলে নির্বাচিত হয়ে এসে যে কাজগুলো আমার উপর বর্তাবে বা আমি নিব, সেইটা আমি ইতিমধ্যে আমার হাতে, অতএব আমি এটা ছাড়বো কেন? এইটাই তো হলো জামাত এবং এনসিপি, এবি পার্টি, এই যে আরেকটা কি ইনকালাব মঞ্চ বা মঞ্চ, এই সমস্ত গুলো তো তারা ক্ষমতায় আছে, এবং সেই সাথে আমরা তাদের সাথে রয়েছে কি বাংলাদেশ সেনাবাহিনী। এই বাংলাদেশ সেনাবাহিনী যদি ইশারা দেয়, তারা কালকে ডক্টর ইউনূসকে ফেলে দেবে। ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে যে আপনি
ডক্টর বলেন বা ডাক্তার বলেন শফিক, উনাকে বলবে যে উনি বসুন ওই জায়গায়, আমরা এটা ইয়ে করি। কারণ তারা কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে তারা বিশ্বাসী নয়। এই কথাটা সুযোগ হলো বিশ্লেষণ করার, যে তারা করে জামাত ইসলাম এবং এরা তার এবিসিডি গ্রুপগুলো হলো ক্যাডার রাজনীতি করে। ক্যাডার রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির মধ্যে পার্থক্যটা হলো এই, আমরা গণতন্ত্রের ভিতরে থেকে ক্ষমতায় গেলেই আমরা আমাদের নীতিটুকুই বাস্তবায়ন করবো, বাকি সব আমরা বন্ধ করে দেব। এটার উদাহরণ দিই। উদাহরণ প্রকৃষ্ট দুইটা উদাহরণ আছে। একটি উদাহরণ হলো ইরান, আরেকটি উদাহরণ হলো ইস্ট ইউরোপ। বাংলাদেশ নাই, এটা হলো পাকিস্তান, এবং এখানে 71 হলো ভারতের ষড়যন্ত্র। সমস্ত মুক্তিযোদ্ধারা হলো বা দেশ বিরোধী শক্তি, যেটা তারা 71-এ বারবার আপনারা পত্রিকা দেখলে পাবেন। তাদের এই ইচ্ছাটা তারা আবারও প্রকাশ করছে, এবং গত 48 ঘন্টায় ঢাকা থেকে যতগুলো মানুষ যারা আপনার মতন তথ্য নিয়ে কাজ করছে বা আমাদের সাংবাদিকতা জগতে যুক্ত, তারা কিন্তু এই আমাদের শাহবাগের এই ঘটনা যেটা আপনি আমাকে এখন স্মরণ করিয়ে দিলেন, এটা নিয়ে খুবই সংশয় আছে, খুবই চিন্তায় আছে যে যে কোনো সময় এরা করে দুর্ঘটনা ঘটাবে তখনই যখন উত্তরপাড়া থেকে বলবে ওকে উই আর ওকে উই দ্যাট। বাংলাদেশের মানুষের উপর আপনার মতন আমার চরম আস্থা আছে যে সমস্ত কিছুর উপর দিয়ে তারা প্রমাণ করেছে যে 2024 সনের জুলাই মাসে তারা যেভাবে মানুষকে ব্ল্যাকমেইলিং করে রাস্তায় নামাতে পেরেছিল, সেটা কিন্তু তারা সেই মুখোশ তাদের উন্মোচন হয়ে গেছে এবং মানুষ তাদের কাছ থেকে ফিরে চলে আসছে। এবং যখনই তারা বলছে 71 মানি না, এটা কিন্তু তারা বারবার বলতো প্রথম সপ্তাহে, প্রথম মাসে, সেটা মানুষ যখন প্রত্যাখ্যান করলো, তারা কিন্তু এখন আবার বারবার 71-এ ফিরে যায়। এবং তাদের প্রথম সারির অনেকেই বলেছে যে আমরা মুজিববাদ বিরোধিতা করাটা আমাদের ভুল ছিল, বাংলাদেশকে মুছে দেওয়া যায় না, রিসেট করা যায় না, বঙ্গবন্ধুকে রিসেট করা যায় না, 71-কে রিসেট করা যায় না। আপনারা একটা বাড়ি 32 নংকে একটা বাড়ি হিসাবে ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু 32 নংকে আপনারা কখনোই ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা এই পৃথিবীতে হবে না। এটা আপনি সুন্দর করে তুলে ধরলেন। রাষ্ট্রীয় আমি যেই কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগের কিছু মানুষ সেদিন জুলাই আন্দোলনে সহযোগিতা বা সংযুক্ত হয়েছে, আমি অন্যভাবে বলি কথাটার, ওটা আমি দ্বিমতের চেয়ে বিশ্লেষণটা করতে হবে। বিশ্লেষণটা হলো যে মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ হলো আপনার সবসময় পৃথিবীতে যখন যে কোনো রাষ্ট্রকে আপনি ইয়ে করতে চান, রেজিম চেঞ্জ করতে চান, তাহলে বাইরের ফোর্স সরাসরি আসতে হবে অথবা রাষ্ট্রকে খেপিয়ে তুলতে হবে। বাংলাদেশে যেটা প্রয়োগ হয়েছে সেটা হলো রাষ্ট্রকে খেপিয়ে তোলা হয়েছে। কিভাবে খেপিয়ে তোলা হয়েছে? বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে এবং সেই রাত্রেই বলা হলো তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। রাষ্ট্র কিন্তু তখন খেপে গেল যে এটা কি বলে, এটা তো রাষ্ট্রদ্রোহিতা। আমাকে তো রাষ্ট্র কিন্তু সাদা কালো, রাষ্ট্র কিন্তু সবসময় দেখবে যে এটা রাষ্ট্রদ্রোহিতা, এটা আইন ভঙ্গ কিনা। অর্থাৎ রাষ্ট্র যখন খেপে গেল এবং রাষ্ট্র যখন নির্দেশ দিল যে এরা তো রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে, তাদেরকে বিচারের আওতাধীন করো, ঠিক তখনই তাদের মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে খেপে গেল। তারা তাদের স্নাইপার দিয়ে সেই রাষ্ট্রের সেই ছাত্রদেরকে গুলি করে হত্যা করা শুরু করলো এবং তারা নিজেরা তাদের ওয়েল ট্রেইন প্যারামিলিশিয়া দিয়ে পুলিশের উপর আক্রমণ শুরু করলো এবং এটাকে ইয়ে দেওয়ার জন্য, যে কত নৃশংসতা দেখানোর জন্য তারা, এটা কোনো সাধারণ মানুষ পুলিশকে মেরে এত উপরে লাশ এইভাবে সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারে না। এটার জন্য তার আগে প্যারামিলিটারি ট্রেনিং, এবং সেটা তারা করে রাষ্ট্রকে দেখানো হলো যে কি নৃশংসতা চলছে, যে মানুষ এত খেপে গেল যে পুলিশ বাহিনীকে মেরে মানুষ নিজেরাই ঝুলে রাখছে। বাংলাদেশের মানুষ এত নৃশংস নয়। যেটা বলছিলেন শেখ হাসিনার কথা, আপনি দ্বিতীয় প্রশ্নটা আমাকে সবার শেষ প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, এটা বলছি। লাস্ট প্রশ্নটা আপনার তো এটা প্রশ্ন ছিল যে আমি কেন বললাম, এটার কোনো টাইম টেবিল আছে কিনা, কারেক্ট? রাইট কারেক্ট। রাইট।
কারেক্ট। আচ্ছা, আমি সেটা দিয়ে শুরু করতে চাই এই জন্যে, হ্যাঁ সেটা দিয়ে শুরু করতে চাই এই জন্যে যে এটা আমি কোথায় পেলাম। আমি কিন্তু 16 মাসে একবার আমাকে বহুবার বহু জায়গায় প্রশ্ন করা হয়েছে, পার্সোনালি প্রশ্ন করা হয়েছে, ইনবক্স করা হয়েছে, কিন্তু আমি আসলে তো জানি না, আমি এটা বলতেও পারবো না কখন আসবে। এখন কেন বললাম, আজকে আপনার এখানে এটা ব্রেক করলাম কেন, আমি ব্রেক করেছি আসলে আজকে প্রথম বললাম যে আমার জানি কেন মনে হচ্ছে শেখ হাসিনাই ফিরবে। প্রথমত একটা জেনারেল আইডি, জেনারেল কেন আমি এটা থিঙ্ক করলাম সেটা আপনাকে কিন্তু তখন বলেছি, সেটা হলো যে তারা এমনকি নোবেল প্রাইজ পাওয়া একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যার গ্রহণযোগ্যতা ছিল একচ্ছত্র পৃথিবীর আনাচে কানাচে, তার নাম হলো মোহাম্মদ ইউনূস। তিনি যখন সরকার প্রধান হন তখন মানুষের মনে, এমনকি আওয়ামী লীগের মনের ভিতরের একটা গোষ্ঠী মনে মনে ভাবছিল সে যদি বা শেখ হাসিনার চেয়ে বেটার করে বাংলাদেশে, তাহলে আমাদের কি অবস্থান হবে। তখন আমরা নিউট্রাল হয়ে যাবো, এরকম একটা ভাবনা হতেও পারে। আমরা আওয়ামী লীগ করি কিন্তু উনি তো খারাপ কিছু করছেন না, এটা বেটার হলো, অতএব বিকল্প হয়ে যাচ্ছে। আমরা সবসময় বলি প্রত্যেক মানুষের বিকল্প আছে, এইটা ধরে নিয়ে এই একটা কথা 16 মাস ধরে, 16 মাস না, প্রথম 3-4 মাস ধরে এটা মানুষের মনে